জিআর মামলার প্রসেসটা আপনারা জানেন যে এটা হচ্ছে আমি অভিযোগ দিয়েছি, আমার সাথে যে অন্যায় করা হয়েছে, আমাকে যে কষ্ট দেওয়া হয়েছে, এটা আমি অভিযোগ করেছি। এই অভিযোগটা যখন তদন্তে প্রমাণিত হয়েছে তখনই এটা একটা মামলার আকারে ফর্ম নিয়েছে। এমন না যে আমি বললাম যে ভাই আপনি এখন একটা মামলা দেন, সেও মামলা দিয়ে দিল, এইভাবেও কিন্তু প্রসেসটা হয়নি। তো অভিযোগ যখন প্রমাণিত হয়েছে তো তার মানে তার তো কিছু না কিছু দোষ আছে। এবং অবশ্যই আরিফ ভাই, রিয়াজ ভাই ওনারা জানেন যে মামুন যখন আমাকে মেরেছিল, মামুন কিন্তু সরি বলেছিল। মনে আছে নাকি আমার বাসায় ও এসে সরি বলেছিল যে আমার এভাবে আসলে ওকে মারা ঠিক হয়নি। তো শুধু আমি না, ওর আসলে কাউকেই মারা ঠিক না। মারামারি করা, ভায়োলেন্সে যাওয়া বা মানুষকে কষ্ট দেওয়া, এটা আসলে শুধু আমি কেন, আমি ওর জীবনে তো নাই, আমি হয়তো ওর জীবনে আর কখনোই ফিরবো না, কিন্তু ওর জীবনে তো আরও মানুষ আসবে, ওর আশেপাশে আরও মানুষ থাকবে। তো ওর ভিতরে যেই ত্রুটিটা আছে এটা সংশোধন করা দরকার। আর আমরা যদি বারে বারে এটা উপেক্ষা করে যাই, ইগনোর করে যাই যে না ঠিক আছে ও ইয়ে করেছে, ও ভুল করেছে, বাট এই ভুলটা সে আগের থেকেও করে আসছে, ওর মারামারির অভ্যাস আগের থেকেও ছিল। তো আমি চাই যে ও একটা ও যে দেখতে যেরকম সুন্দর, ওর এই ভুলগুলো দূর করে ও ওই রকম একটা সুন্দর মনের মানুষ যেন হয়। এতগুলো ক্যামেরার মাঝখানে মামুনকে কোনো মেসেজ দিবেন? এতগুলো ক্যামেরার মাঝখানে মামুনকে বলবো যে আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনার হাত ধরে আজকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি এসেছি। এটার জন্য যত রকম ক্রেডিট আছে সব আপনারই প্রাপ্য। আমি সবসময় কৃতজ্ঞ ভরে স্মরণ করি যে আজকে আমি সোশ্যাল মিডিয়াতে যেখানেই আছি না কেন, আমাকে যেই 2-4টা মানুষ চিনে না কেন, এটা সম্পূর্ণই আপনার জন্য চিনে। এবং আজকের এই সুন্দর একটা টাইমে যদি আপনি উপস্থিত থাকতেন, তাহলে এখানে যে এতজন প্রায় 80 জন মানুষের মতো আছেন বা তারও বেশি, তারা সবাই কিন্তু আজকে খুব খুশি হতো, খুব খুশি হতো। আমি যেটা বলি যে আপনারা হয়তো আমাকে অপছন্দ করেন বা মামুনকে পছন্দ করেন, কিন্তু আপনাদের মধ্যে এমন একটা মানুষও নাই যে আমাদের দুজনকে একসাথে দেখলে খুশি হবেন না, তাই না? সত্যি কি না? নাকি কেউ মন খারাপ করবেন? 100%-এর ভিতর যদি এখনো জিজ্ঞেস করা হয় আপনি মামুনকে কত পার্সেন্ট ভালোবাসেন, কি বলবেন? ভালোবাসার জায়গাটা আলাদা, ওইটা আলাদা। ওকে আমি কখনো ঘৃণা করিনি। আচ্ছা লায়লা, আপনি বরাবর মামুনকে আপনি করে বলে যাচ্ছেন। আমরা কিছুদিন আগেও শুনেছি মামুনকে আপনি বাবু ছাড়া কথা বলতেন। এখনো বাবুই বলবো, যদি সামনে আসে হয়তো বাবুই বলবো। সামনে বিশ্ব ভালোবাসা দিবস আসতেছে, আপনার বাবুর উদ্দেশ্যে কি বলতে চান? কার উদ্দেশ্যে? আপনার বাবুর উদ্দেশ্যে। ও কি এখনো আমার আছে নাকি আমি জানি না। ও হয়তো মামুনের উদ্দেশ্যে আপনি কি ও বলতে চান? ও ও যে এই যে আছে এবং ওর সাথে আমার যে গ্যাপটা হয়ে গেছে, এর মধ্যে খুব স্বাভাবিক একটা ব্যাপার যে ও কোনো রিলেশনে জড়িয়ে গেছে, তার নতুন কোনো প্রেমিকা হয়েছে বা নতুন কোনো সম্পর্ক হয়েছে। সো আমি আসলে এই জিনিসটা এখন যদি আমি তার ভালোবাসা প্রকাশ করি, তার নতুন সম্পর্কে হয়তো তার গার্লফ্রেন্ড হয়তো রাগ করতে পারে, মন খারাপ করতে মনে পারে। করেন যে মামুন ভাই আবার সরি টরি বলে আপনার কাছে চলে আসছে, সামনেই তো ভালোবাসা দিবস, তার জন্য নতুন কোনো গিফট দেবেন কিনা বা পরিকল্পনা করেছেন কিনা যে মামুন যদি আবার ফিরে আসে তারে 2025 সালের 14ই ফেব্রুয়ারিতে এই ধরনের গিফট করবো? এটা 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 শুধু মামুনের জন্য না, এখন যদি আমি বিয়ে শাদী করে ফেলি, আমার জীবনসঙ্গী যে হবে তার জন্য যে গিফট দেওয়ার সেটা তো দিবই। সেটা ডিপেন্ড করে। আচ্ছা আপু, একটা ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ। আশা করি প্রশ্নটা পজিটিভলি নেবেন, আনসারও করবেন। সোশ্যাল মিডিয়া আপনার ভিডিওগুলো দেখলে, কমেন্ট বক্স চেক করলে দেখা যায় যে সেখানে মানুষ লেখে যে লায়লা টার্গেট করে করে ইয়াং ছেলেদের প্রেমের ফাঁদে ফেলে। এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন বা উত্তরটা আপনি জনগণকে কি দিবেন যারা আপনার ভিউয়ার্স? আমার প্রেমিক কতজন? এই কমেন্টের উত্তরটা আসলে আমরা এই কমেন্টের উত্তরেই আমি, যিনি কমেন্ট করেছেন বা যার মনে এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করে এসেছে, মানে আপনারা প্রেমিক কেন? আপনারা আমার পাশে যদি হাজারো ছেলেকেও দেখেন, আপনাদের মনে আপনারা ওভাবেই বলবেন হয়তো মামুনের লায়লা যাচ্ছে বা লায়লার মামুন যাচ্ছে, এভাবেই আপনারা অন্য কাউকে কিন্তু আমার প্রেমিক হিসেবে দেখতেও চান না। আচ্ছা লায়লা, আচ্ছা বিডিবির কাছে আমার একটা প্রশ্ন। ইমরান, মামুনের সাথে একসময় আপনারা ভালো বন্ধু ছিলেন, লায়লা সব মিলে আপনাদেরকে আমরা যতদিন চিনি খুব ভালো দেখা গেছে। হঠাৎ করে মানে কি দূরত্বটা হয়, কোনো কি দূরত্ব, কোনো ধরনের লেনদেন বা কোনো সম্পর্কটা ঘাটতি হওয়ার কারণটা কি? জোরে বলে। ঘাটতি হওয়ার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে ফ্রেন্ডদের মধ্যে কিন্তু একটু একটু ভুল হয়। তো এই ভুল বুঝার মধ্যে হচ্ছে কয়েকজন আছে কি গিরিঙ্গি লাগাইছে মামুনের কাছে যে ইমরানে তোর এটা বলছে, লায়লা তো লালার কাছে সব সময় থাকে, আর হচ্ছে তোর বদনামগুলো লালার কাছে গিয়া বলতেছে। এগুলো শোনার পর হচ্ছে সে আমাকে ভুল বুঝছে। আসলে মামুন, আমি সিরিয়াসলি বলতেছি, আমি এখনও তোর ফ্রেন্ড মানি, সারা জীবন মেনে যাব। কারণ হচ্ছে কি, তুই আমাকে অনেক কিছু শিখাইছস।
যেটা আমি কখনো অস্বীকার করব না। আর আজকে যদি ফেসবুকের ভিতরে যে এত ফ্রেন্ডস ফলোয়ার থাকবে কেন, ফেসবুক জিনিসটাই কিন্তু আমি তোর থেকে শিখছি। বিশ্বাস করবো তো আমি তোর কখনো কিছু বলি নাই, কিন্তু অতি শীঘ্রই আমি আর মামুন একসাথে হয়ে যাচ্ছি, সবাই দোয়া করবেন। কারণ ফ্রেন্ডশিপ যতই ভুল বুঝাবুঝি হই না কেন, আমি যদি আমার বন্ধুকে গিয়ে কাছাকাছি গিয়ে বুকে জড়াই নেই, তাহলে অবশ্যই সে আবার আগের মতো হয়ে যাবে। আমরা কি অনেকটা ধরে নিতে পারি যে 7 লাখ টাকার অফার পেয়ে আসলে মামুনের থেকে এন্ট্রি হয়ে লাইলার পক্ষ নিচ্ছে বিডিমরা, এমনটা ধরে নিতে পারি? যখন ঝগড়া হয়েছে তখন অনেক আগে থেকে কিন্তু ঝগড়া আমাদের, তাই না? আর লায়লা আমাকে যেভাবে 7 লাখ টাকা অফার দিয়েছে, লায়লা যখন আমার সেলুন উদ্বোধন হইতেছিল তখন আমাকে বলছে যে কাজ অফ কেন তোর? আমি বলছি যে আমার টাকার একটু ক্রাইসিস আছে, প্রবলেম আছে, যার কারণে ইয়ে করি না। তাহলে ও আর কিছু বলে নাই। তারপর আমাকে বাসায়, আমি যখন ওর বাসায় গেছি, যাওয়ার পর ও আমাকে একটা চেক দিল। আমি কেন? বলতেছে এই টাকাটা নিয়ে কাজ কর। আমি কই না, আমি নিব না। তারপর ও বলতেছে যেদিন পারো সেই দিন দিস। আমি কই দেখো মিডিয়াটা এরকম, এই পর্যন্ত যেহেতু আসতে পারছি, এই পর্যন্ত আমি নিজে একা সব কিছু করতে পারছি আমার ফ্যামিলির সাহায্যের দ্বারা, তাহলে একটু অপেক্ষা করো, যদি আমি না পারি তাহলে আমি তোমার কাছে আসবো। তারপর আমার বড় ভাই আছে যে বাইরে থাকে, সে আর কি পাঠিয়ে দিছে টাকা। একটু আগে